জ্যামিতির প্রাথমিক ধারণা এই টপিকের উপর আমি আজকে তোমাদের ক্লাস নিচ্ছি। তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, হোক ত্রিপুরা ফরেস্টার কিংবা ফরেস্ট গার্ড অথবা ট্যাট 1 ট্যাট 2 অথবা আদার্স কম্পিটিটিভ এক্সাম, যদি ম্যাথমেটিক্স তোমাদের সিলেবাসে থাকে অবশ্যই বেসিক জিওমেট্রিক্যাল আইডিয়া এই টপিকের উপর তোমাদের এমসিকিউ কোশ্চেন পরীক্ষাতে আসবেই। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আজকের ক্লাসে আমি তোমাদের জ্যামিতির প্রাথমিক ধারণাগুলো দেব, যে ধারণাগুলো অবশ্যই তোমাদের মধ্যে থাকা চাই। তাহলে জ্যামিতির উপরে প্রাথমিক জ্ঞানের উপরে যে ধরনের এমসিকিউ পরীক্ষাতে আসুক না কেন অবশ্যই তোমরা নির্ভুলভাবে আনসার করতে পারবে। তো প্রথমত আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই যে জ্যামিতি শব্দটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই জ্যামিতি শব্দটা দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে। কোন দুটি গ্রিক শব্দ? একটি গ্রিক শব্দ হচ্ছে জিও। জিও মানে কি তোমরা প্রত্যেকে জানো? জিও মানে হচ্ছে ভূমি, জিও মানে হচ্ছে পৃথিবী। এবং আরেকটা গ্রিক শব্দ যেটা হচ্ছে মেট্রন। এই মেট্রন কথাটার অর্থ কি? মেট্রন কথাটার অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে আমার অর্থটা কি দাঁড়ালো? অর্থটা দাঁড়ালো পৃথিবী অথবা ভূমির পরিমাপ। তো এটাই হচ্ছে জিওমেট্রি কথাটার অর্থ। তাহলে এই জিওমেট্রি এই ওয়ার্ডটা এসেছে দুটি গ্রিক ওয়ার্ড থেকে। কোন দুটি গ্রিক ওয়ার্ড? একটি হচ্ছে জিও এবং আরেকটি হচ্ছে মেট্রন, যার অর্থ হচ্ছে ভূমি এবং পরিমাপ। এবং আমরা এক কথায় যদি বলবো আমরা কি? ভূমির পরিমাপ। তো যাই হোক, তো জ্যামিতির প্রাথমিক ধারণার মধ্যে প্রথমত তোমাদেরকে যে বিষয়ে ধারণা নিতে হবে সেটা হচ্ছে বিন্দু। আমরা বিন্দু বলতে কি বুঝি? যেমন আমি একটা ডট দিলাম, তোমরা দেখতে পাচ্ছ আমি যে এই ডটটা দিলাম এটার শুধুমাত্র একটা অবস্থান রয়েছে, না এটার কোনো আকার রয়েছে, না কোনো আকৃতি রয়েছে, না এটা দৈর্ঘ্যে অনেকটা লম্বা, বা এটার কোনো উচ্চতা রয়েছে, কিছুই নেই। কি রয়েছে? এটা শুধুমাত্র একটা অবস্থান, এটার একটা পজিশন, এর বেশি কিন্তু আর কিছুই নেই। এটাই হচ্ছে বিন্দু। আমরা যদি বিন্দুর কিছু বৈশিষ্ট্যের কথা বলি, যেমন প্রথমত আমরা বলবো যে বিন্দুর কেবল অবস্থান আছে, কিন্তু এটার কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই, যে কথাটা আমি তোমাদের বললাম। এই যে বিন্দুটা, যেটা হয়তো তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ না, এবার দেখতে পাচ্ছ, এটা যদি একটা বিন্দু হয়, আমরা যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি এটাকে আরো বড় করে দেখতে পারবো। এবং এই বিন্দুটার আমরা কি দেখব? এটার শুধুমাত্র কি রয়েছে? এটার শুধুমাত্র একটা অবস্থান রয়েছে। এটার কোনো দৈর্ঘ্য আছে? না, এটার কোনো দৈর্ঘ্য নেই। এটার কোনো প্রস্থ আছে? না, এটার কোনো প্রস্থ নেই। এটার কোনো উচ্চতা আছে? না, এটার কোনো উচ্চতাও নেই। তাহলে কি রয়েছে? এটার শুধুমাত্র একটা অবস্থান রয়েছে। আর এটাই হবে বিন্দু। আর এটি জ্যামিতির সবচেয়ে মৌলিক একক। আমরা যদি জ্যামিতির কথা বলি, তাহলে এই বিন্দু থেকেই জ্যামিতির যা কিছু রয়েছে সব কিছুর উৎপত্তি। তাহলে আমরা বিন্দু সম্পর্কে ধারণা নিতে পারলাম। বিন্দু সব কিছুর মধ্যেই রয়েছে। অর্থাৎ আমরা যে কোনো জ্যামিতিক চিত্র যদি আঁকি, ওই চিত্রগুলোর মধ্যে বিন্দু থাকবেই। বিন্দু কটা থাকবে? যত খুশি তত বিন্দু থাকতে পারে। কারণ আমি যদি এটা আঁকলাম, এটার নাম কি আমি এখন কিছু বলবো না, কারণ এগুলো নিয়েই আমরা কথা বলবো। যেমন এটার উপরে দেখো অজস্র বিন্দু কিন্তু আমরা বসাতে পারি। ইভেন একটা বিন্দুর উপরে আরেকটা বিন্দু কিন্তু আমরা বসিয়ে দিতে পারি। তাহলে এগুলোই হচ্ছে কি আমাদের বিন্দু। এবার আমি তোমাদেরকে যে বিষয়টায় ধারণা দিতে চলেছি সেটা হচ্ছে সরল রেখা। তো সরল রেখা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত বিন্দু, বিন্দুর পরই তোমাদেরকে কনসেপ্ট নিতে হবে সরল রেখার উপরে। যেমন সরল রেখা বলতে আমরা কি বুঝি? যেমন আমি এই যে রেখাটা টানলাম, এটা হচ্ছে একটা সরল রেখা। না, এখনো এটা সরল রেখা হয়নি। এটা সরল রেখা হবে যদি আমি এই রেখাটাকে এই দিকে একটা তীর চিহ্ন দিয়ে দিই, এই দিকে একটা তীর চিহ্ন দিয়ে দিই। তীর চিহ্ন দেওয়ার অর্থ কি? অর্থটা হচ্ছে এইদিকে এটা অসীম দূরত্ব পর্যন্ত যেতে পারবে। অর্থাৎ এটার কোনো সীমানা নেই, এটা কোথায় গিয়ে থামবে। আবার আমি যদি এই দিকটার কথা বলি, এই দিকেও এটা অসীম দূরত্ব পর্যন্ত যাবে। এটা কোথায় যাবে আমি জানি না। সীমাহীন দূরত্ব পর্যন্ত আমরা দুই দিকেই বাড়াতে পারি, তখনই সেটা কি হয়? একটা সরলরেখা হয়। এটাই বলা হয়েছে দেখো যে এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। কারণ আমরা যখন একটা সরলরেখা আঁকবো, আমরা বলতে পারবো না এটার দৈর্ঘ্য এত মিটার বা এত মিটার। কারণ এটা অসীম দূরত্ব পর্যন্ত যায়। সুতরাং এটার কোনো দৈর্ঘ্য নেই। সুতরাং এটার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য হতে পারে না।
এরপর দেখো সরলরেখার কোনো প্রান্তবিন্দুও নেই। প্রান্তবিন্দু নেই মানে কি? প্রান্তবিন্দু আমরা কোনটাকে বলি? আমরা প্রান্তবিন্দু বলবো যদি একটা জায়গাতে গিয়ে থেমে যায়। আমরা যদি এটার শেষ প্রান্তটাকে জানি, তখনই আমরা এটার একটা প্রান্তবিন্দু আছে আমরা বলতে পারবো। যেমন এই রেখাটা যদি এখানে গিয়ে শেষ হয়ে যায়, আমরা বলবো যে এখানে একটা প্রান্তবিন্দু রয়েছে। কিন্তু এই যে সরলরেখা যেহেতু এটা অসীম দূরত্ব পর্যন্ত যায়, সুতরাং এটার এদিকেও কোনো প্রান্তবিন্দু নেই, এদিকেও কোনো প্রান্তবিন্দু নেই। প্রান্তবিন্দু ওইখানেই হবে যেখানে একটা জায়গা থেকে এটা থামবে। প্রান্ত মানে কি? প্রান্ত মানে হচ্ছে একটা সীমানা। শেষ সীমানাকে আমরা প্রান্ত বলে থাকি। যেহেতু সরলরেখা কোথাও গিয়ে থামে না, সুতরাং এটার কোনো প্রান্ত বিন্দু হতে পারে না। তাহলে তোমরা বুঝতে পেরেছো সরলরেখা বিষয়টা কি? এবার খুব মোস্ট ইন্টারেস্টিং একটা বিষয় দেখো, রশ্মি এবং রেখাংশ বলতে আমরা কি বুঝি? আমাদের এই যে সরলরেখাটা যেটা আমরা একটু আগে বুঝতে পারলাম, এই সরলরেখাটাকে যদি আমি যেকোনো জায়গাতে টুকরো করে দেই, সাপোজ এই জায়গাতে আমি এটাকে কেটে দিলাম। কেটে দিলে কি হবে দেখো, এইদিকে একটা অংশ চলে যাবে, এইদিকে একটা অংশ চলে যাবে। এই অংশটা হবে একটা রশ্মি। আবার সেম ভাবে এই অংশটা হবে একটা রশ্মি। তাহলে রশ্মির চিত্র দেখে আমরা কি বুঝতে পারি? একটি প্রান্তবিন্দু আছে এবং অন্যদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। যেমন আমি যখন এটাকে কেটে দিলাম, এখানে দেখো একটা প্রান্ত বিন্দু তৈরি হলো। যেখানে আমরা সরলরেখার কিন্তু কোনো প্রান্ত বিন্দু পাই না, কারণ অসীম পর্যন্ত যায় একটা সরলরেখা। তাহলে একটা প্রান্ত বিন্দু আমরা পেলাম আর আরেকটা অংশ পেলাম আমরা যেটা অসীম দূরত্ব পর্যন্ত যায়। তাহলে এটা হচ্ছে একটা রশ্মি, এটা হচ্ছে একটা রশ্মি। আশা করি সরলরেখা এবং রশ্মির মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পেরেছো যে সরলরেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, দুই দিকেই অসীম পর্যন্ত বাড়ানো যায়। কিন্তু আমরা যখন একটা সরলরেখা থেকে একটা রশ্মি বের হব, তার মানে একটা প্রান্ত বিন্দু আমরা পেয়ে যাব এবং আমরা কিন্তু আর বলবো না যে এটা অসীম পর্যন্ত যাবে। কিন্তু আরেকটা অংশ কি হবে? অসীম দূরত্ব পর্যন্ত যেতে পারে। এটাই হচ্ছে রশ্মি। আর রেখাংশটা কি? যেমন এটা হচ্ছে আমার সরলরেখা। এই সরলরেখাটাকে আমি এখানে একটা টুকরা করলাম, এখানে একটা টুকরো করলাম। টুকরো করে এই যে মাঝের অংশটা পেলাম, মাঝের অংশটা যখন আমি পেলাম, দেখো এখানে একটা প্রান্তবিন্দু পেয়ে গেলাম, এখানেও একটা প্রান্তবিন্দু আমি পেয়ে গেলাম। অর্থাৎ আমার এখানে একটা প্রান্তবিন্দু তৈরি হলো, এখানে একটা প্রান্তবিন্দু তৈরি হলো। অর্থাৎ ২ টা প্রান্তবিন্দু আমি পেয়ে গেলাম। তখনই এটার নাম হবে কি? রেখাংশ। এটার নাম হবে কি? রেখাংশ। তাহলে এই যে রেখাংশটা আমি পেলাম, এই রেখাংশর এই প্রান্তবিন্দু থেকে এটা কি অসীম পর্যন্ত যাবে? যাবে না। এই প্রান্তবিন্দু থেকে এটা কি অসীম পর্যন্ত যাবে? না, যাবে না। এটা এখানে স্টপ হয়ে গেছে। কারণ আমি কেটে দিয়েছি, এটাকে আর অসীম পর্যন্ত বাড়ানো সম্ভব হবে না। তাহলে একটা সরল রেখা থেকেই কিন্তু আমরা কি পাই? আমরা রশ্মি পাই। একটা সরল রেখা থেকে কিন্তু আমরা কি পাই? আমরা রেখাংশ পাই। এইবার আসছি আমরা চলো কোণের ধারণা নিয়ে। আমরা কোণ বলতে কি বুঝি? একটা কোণ তৈরি করার জন্য আমার কি লাগবে? একটা কোণ তৈরি করার জন্য আমার একটা রশ্মি আমি নিয়েছি, এদিকে আরেকটা রশ্মি নিয়েছি। এবং এই ২ টা রশ্মি দেখো একটা বিন্দুতে এসে কি হয়েছে? মিলেছে। অর্থাৎ এই ২ টা রশ্মি একটা বিন্দুতে এসে মিলেছে এবং এখানে কি তৈরি হয়েছে? একটা কোণ তৈরি হয়েছে। তাহলে কোণ তৈরি করার জন্য আমার ২ টা রশ্মি প্রয়োজন অথবা ২ টা রেখাংশ প্রয়োজন। কারণ এই ২ টা হচ্ছে রেখাংশ আর এই ২ টা হচ্ছে রশ্মি। ২ টা রশ্মি দিয়েও আমরা একটা কোণ তৈরি করতে পারি বা ২ টা রেখাংশ দিয়েও আমরা একটা কোণ তৈরি করতে পারি। অর্থাৎ একটা কোণ তৈরি করার জন্য আমার কমপক্ষে ২ টা রেখাংশ অথবা ২ টা রশ্মির প্রয়োজন। তখনই আমরা একটা কোণ তৈরি করতে পারবো। আর একটা কোণ যখন আমরা তৈরি করি, কোণটা যেই জায়গাটা তৈরি হয়, এই জায়গাটাতে ২ টা রেখাংশ অথবা ২ টা রশ্মি গিয়ে মিলিত হয়। কোণের প্রসঙ্গ যেহেতু আমি বলেছি, তো এই ক্ষেত্রে তোমাদেরকে কোণের প্রকারভেদ সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। যেমন আমরা যদি কোণকে বিভিন্ন ভাগে ভাগ করি, প্রথমত দেখো এখানে আমি একটা কোণ তৈরি করলাম এবং তুমি এটাকে চাঁদার সাহায্যে মেপে দেখবে এই কোণের মানটা 90 ডিগ্রি। যখন এই কোণের মানটা 90 ডিগ্রি হবে তখন এটার নাম হবে সমকোণ। কি কোণ হবে? এটার নাম হবে সমকোণ। এইবার কোনো কারণে এই কোণের মানটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, কথার কথা এটা হলো 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি থেকে ছোট, তখন এই কোণের নামটা হবে সূক্ষ্ম কোণ। এই কোণের নামটা কি হবে?
সূক্ষ্ম কোণ হবে। তাহলে যে কোণের মানটা 90 ডিগ্রি ওই কোণের নাম হবে কি কোণ? ওই কোণের নাম হবে সমকোণ। যে কোণের মানটা 90 ডিগ্রি থেকে ছোট হবে, অর্থাৎ যে কোনো কোণ 90 ডিগ্রি থেকে ছোট, 60 হতে পারে, 70 হতে পারে, 50 হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে, তখনই এই কোণের নামটা কি কোণ হয়ে যাবে? এই কোণের নামটা হয়ে যাবে সূক্ষ্ম কোণ। আর কোণের মানটা 90 ডিগ্রি থেকে বড় কিভাবে হবে? যখন এরকম হবে, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, আর আমি যদি এই দিকে দেই কোণের মানটা, তাহলে এই কোণের মানটা দেখো 90 ডিগ্রি থেকে বড়, এটা হয়তো বা 100 ডিগ্রি হতে পারে, 110 ডিগ্রি হতে পারে। তখন এটার নাম কি হবে? এটার নাম হবে স্থূলকোণ। এই কোণের নামটা কি হবে? স্থূলকোণ হবে। তাহলে আমরা দেখলাম প্রথমত সমকোণ, তারপরে দেখলাম আমরা সূক্ষ্মকোণ, তারপরে দেখলাম আমরা স্থূলকোণ। কত ডিগ্রি পর্যন্ত কোণ হতে পারে? কোণ হতে পারে 360 ডিগ্রি পর্যন্ত। কিভাবে 360 ডিগ্রি পর্যন্ত কোণ হতে পারে? 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত আমরা কোণ তৈরি করতে পারি। কিরকমভাবে তৈরি করতে পারি? কিরকমভাবে তৈরি করতে পারি? যেমন এই দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, এই ছেদবিন্দুতে দেখো এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি। তাহলে 90 90 যদি প্লাস করি 180, এদিকে 90 90 প্লাস করলে 180, 180 আর 180 যদি প্লাস করি তাহলে হবে 360 ডিগ্রি। অর্থাৎ একটা বিন্দু, এই বিন্দুটার চারদিকে 360 ডিগ্রি কোণ আমরা উৎপন্ন করতে পারি। এবার এই চিত্রটা থেকে একটা জিনিস বুঝো, এই যে চিত্রটা আমরা আঁকলাম, এখানে যদি আমাদের 90 ডিগ্রি হয়, এখানে যদি আমাদের 90 ডিগ্রি হয়, 90 এবং 90 যদি আমরা প্লাস করি 180, তাহলে এই 90 এবং এই 90 মিলিয়ে এই টোটাল কোণের মানটা কত হবে? টোটাল কোণের মানটা হবে 180। তার মানে একটা সরলরেখার উপরে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। একটা সরলরেখার উপরে কোনো একটা বিন্দুতে 180 ডিগ্রি, যেমন এই যে সরলরেখাটা, এই বিন্দুতে এখানে যে কোণটা উৎপন্ন হবে এই কোণের মানটা হবে 180, 180 ডিগ্রি। এবং এই 180 ডিগ্রি কোণের নাম কি হবে? এই কোণের নাম হবে সরল কোণ। এবার কোনো কারণে যদি কোণের মানটা 180 ডিগ্রি থেকে বড় হয়, কিভাবে বড় হবে? যেমন কথার কথা, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি কোণ। এবার মনে করো কোণটা কোণটা এটা, এবার যদি কোণটা এরকম হয়, তাহলে এই 180-র সাথে আমার এই কোণটাও প্লাস হচ্ছে, তাহলে কোণটা দেখতে কিরকম হবে? এরকম হবে। তখন এই কোণটা 180 থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন এই কোণটার নাম হবে প্রবৃদ্ধ কোণ। এই কোণটার নাম কি হবে? এই কোণটার নাম হবে প্রবৃদ্ধ কোণ। মনে রাখবে 180 ডিগ্রির উপরে যখন চলে যাবে, অর্থাৎ যখন এটা সরল কোণের থেকে বেশি হবে, তখন এটার নাম হয়ে যাবে প্রবৃদ্ধ কোণ। আর প্রবৃদ্ধ কোণটা কিভাবে তৈরি হবে বুঝতেই পেরেছো? এরকম ভাবে, অর্থাৎ এটা 180 থেকে বড় হয়ে যাবে, তখনই এটার নাম হয়ে যাবে কি কোণ? প্রবৃদ্ধ কোণ। মনে রাখবে। তো কোণ সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গেছো এবং কোণের প্রকারভেদ সম্পর্কেও ধারণা পেয়ে গেছো। তো বেসিক্যালি আমরা প্রধান যে তিনটা কোণের কথা বলবো, প্রথমত নাম্বার 1 হচ্ছে আমাদের সমকোণ, যেটা হবে আমাদের 90 ডিগ্রি, তারপর সূক্ষ্ম কোণ যেটা 90 ডিগ্রি থেকে ছোট, আর স্থূল কোণ যেটা 90 ডিগ্রি থেকে বড়। এবার আমরা যে বিষয় সম্পর্কে ধারণা নেব সেটা হচ্ছে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। কোনটা ত্রিভুজ হবে? যখন আমরা তিনটা বাহু দিয়ে একটা চিত্র তৈরি করব। তিনটা বাহু দিয়ে কিভাবে চিত্র তৈরি করি? যেমন এখানে তিনটা বাহু দিয়ে আমি একটা চিত্র তৈরি করেছি। এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। আর যদি সরলরেখা, রশ্মি বা রেখাংশের কথা বলি, তাহলে আমরা বলতে পারি এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ। সরলরেখা দিয়ে আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো কি? যেমন এটা একটা সরলরেখা, তারপর এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। হ্যাঁ, সরলরেখা দিয়েও আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো। যেমন এখানে আমার একটা ত্রিভুজ তৈরি হয়েছে। কিন্তু এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মধ্যে যে বিন্দুটা রয়েছে, এই বিন্দু থেকে কিন্তু রশ্মি বের হচ্ছে। এদিকে একটা রশ্মি, এদিকে একটা রশ্মি। আবার এই বিন্দু থেকে দেখো এদিকে একটা রশ্মি, এদিকে একটা রশ্মি। আবার এই বিন্দু থেকে এদিকে একটা রশ্মি, এদিকে একটা রশ্মি বের হয়েছে। আর এমনিতে আমরা সিম্পল ভাবে একটা ত্রিভুজ যখন তৈরি করব, আমরা রেখাংশই ব্যবহার করব। আমরা রশ্মি ব্যবহার করব না, আমরা কোনো সরলরেখা ব্যবহার করব না। আমরা কি ব্যবহার করব? আমরা রেখাংশ ব্যবহার করব। তাহলে এই যে সামতলিক চিত্রটা, এই সামতলিক চিত্রটার নাম কি? এটার নামই হচ্ছে ত্রিভুজ। ত্রি মানে কি? 3। আর ভুজ মানে কি? ভুজ মানে হচ্ছে বাহু। অর্থাৎ 3 বাহু, এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ, অর্থাৎ ট্রায়াঙ্গেল। তাহলে এই ত্রিভুজের মধ্যে তুমি লক্ষ্য করো কোণ কয়টা রয়েছে?
এই ত্রিভুজের মধ্যে এখানে একটা কোণ রয়েছে, এখানে একটা কোণ রয়েছে, এখানে একটা কোণ রয়েছে। তাহলে কয়টা কোণ রয়েছে? 3টা কোণ রয়েছে। এবং এই যে কোণটা তৈরি হয়েছে এই বিন্দুটার নাম হবে শীর্ষবিন্দু। এই বিন্দুটার নাম হবে শীর্ষবিন্দু। এই বিন্দুটার নাম হবে শীর্ষবিন্দু। তাহলে কয়টা শীর্ষবিন্দু রয়েছে? এক্ষেত্রে 1টা 2টা 3টা শীর্ষবিন্দু রয়েছে। তাহলে এই ত্রিভুজটা উৎপন্ন করতে আমার 3টা বাহুর প্রয়োজন রয়েছে। আর 3টা বাহু দিয়ে আমি যখন ত্রিভুজটা উৎপন্ন করলাম, আমার 3টা কোণ উৎপন্ন হয়েছে এবং 3টা কি বিন্দু উৎপন্ন হয়েছে? শীর্ষবিন্দু উৎপন্ন হয়েছে। যেহেতু কোণ উৎপন্ন হয়েছে, কোণের ভেদে, কোণের বিচারে আমরা এই ত্রিভুজকে 3টা ভাগে ভাগ করতে পারি। আবার বাহুগুলোর দৈর্ঘ্যের উপর ভিত্তি করেও আমরা ত্রিভুজকে 3টা ভাগে ভাগ করতে পারি। এবার আমরা দেখব যে ত্রিভুজের যে 3টা বাহু থাকে, 3টা বাহু দিয়ে আমরা যে ত্রিভুজ তৈরি করি, এবার বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আমরা ত্রিভুজকে কয়টা ভাগে ভাগ করতে পারি। তোমরা লক্ষ্য করো, আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম। যেই ত্রিভুজের কথার কথা এই বাহুটা 5 সেন্টিমিটার, এই বাহুটাও 5 সেন্টিমিটার, এই বাহুটাও 5 সেন্টিমিটার। তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য কি? সমান। যদি 3টা বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন এটার নাম হবে কি? সমবাহু, অর্থাৎ সমান বাহু ত্রিভুজ। অর্থাৎ 3টা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তখন এই ত্রিভুজটার নাম কি ত্রিভুজ হবে? এই ত্রিভুজটার নাম হবে সমবাহু ত্রিভুজ। এবার যদি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান না হয়ে 2টা বাহুর দৈর্ঘ্য সমান হয়, মনে করো এই বাহুটা 10 সেন্টিমিটার, এই বাহুটাও 10 সেন্টিমিটার, তাহলে এই দুইটা 10 সেন্টিমিটার আর এটা মনে করো 6 সেন্টিমিটার। তাহলে দেখো 2টা বাহু পরস্পর সমান, কিন্তু আরেকটা বাহু কিন্তু ছোট 2টা বাহু থেকে। তখন এই 2টা বাহু যদি সমান থাকে তখন আমরা এটাকে বলবো সমদ্বিবাহু। কি বলবো? সমদ্বি। দ্বি মানে 2টি আর সম মানে সমান, অর্থাৎ 2টি বাহু সমান ত্রিভুজ। এটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার যদি এমন হয় যে আমরা এমন একটা ত্রিভুজ এঁকেছি যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য 3 রকম, যেমন এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, অর্থাৎ 3টা বাহুর দৈর্ঘ্য দেখো 3 রকম, তখন এটার নাম কি হবে? তখন এটার নাম হবে বিষমবাহু ত্রিভুজ। কি হবে? এটার নাম হবে বিষমবাহু ত্রিভুজ। বিষম মানে কি? একটাও সমান না, অর্থাৎ 3টা বাহুর দৈর্ঘ্য 3 রকম হবে, তখন এটার নাম হবে বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা দেখলাম সমবাহু ত্রিভুজ যার 3টা বাহু সমান থাকবে, আমরা দেখলাম সমদ্বিবাহু ত্রিভুজ যার 2টা বাহুর দৈর্ঘ্য সমান থাকবে, আর দেখলাম আমরা বিষমবাহু ত্রিভুজ যার 3টা বাহুর দৈর্ঘ্যই থাকবে কি? অসমান। এবার আমরা কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে ভাগ করতে পারি কয়টা ভাগে দেখো। যেমন আমি এই যে ত্রিভুজটা আঁকলাম, চাঁদা দিয়ে মেপে দেখলাম ত্রিভুজের এই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণের মানটা কত? 45 ডিগ্রি। এই কোণের মানটা কত? 45 ডিগ্রি। এখানে একটা বিষয় লক্ষ্য করো, 45, 45, 90 আর এখানে হচ্ছে 90। 90 প্লাস 90 কত? 180। একটা কথা সবসময় মনে রাখবে, ত্রিভুজের ভিতরে যে কোণগুলো হয় সেই কোণগুলোর মান যদি আমরা যোগ করি তাহলে সব সময় এই মানটা 180 ডিগ্রি বের হবে। 180 থেকে কমও হবে না, 180 থেকে বেশিও হবে না, এটা সবসময় মনে রাখবে। জ্যামিতির বিভিন্ন কোণের পরিমাপের অঙ্ক করতে গেলে তোমাদের এই বিষয়টা অবশ্যই মাথায় থাকতে হবে যে একটা ত্রিভুজের ভিতরে যে কোণগুলো থাকে প্রত্যেকটা কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এই ত্রিভুজটার মধ্যে একটা কোণ কত ডিগ্রি বের হয়েছে? 90 ডিগ্রি বের হয়েছে। যদি কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় তখন এটার নাম হবে সমকোণী ত্রিভুজ। এটার নাম কি হবে? এটার নাম হবে সমকোণী ত্রিভুজ। কারণ আমরা জানি একটা কোণ 90 ডিগ্রি হলে ওই কোণটাকে বলা হয় সমকোণ, আর সমকোণ দিয়ে যখন একটা ত্রিভুজ তৈরি হয় তখন এই ত্রিভুজের নাম কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। এবার যদি এরকম হয় এই কোণের মানটা 90 ডিগ্রি না, এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণের মানটা কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হয়ে গেছে। যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, ছোট কোণের নাম কি কোণ? আমরা আগেই পড়েছি সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ হলে সূক্ষ্ম কোণের সাথে মিলিয়ে এই ত্রিভুজটার নাম হবে কি কোণী ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো, এটার নাম হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার যদি এরকম হয় যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, যেই ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, মনে করে 110 ডিগ্রি এই কোণের মানটা,
যদি কোনো একটা কোণের মান 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায় তখন এই ত্রিভুজটার নাম হবে স্থূলকোণী ত্রিভুজ। কি নাম হবে? স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কোণের উপর ভিত্তি করে আমরা ত্রিভুজকে কয়টা ভাগে ভাগ করতে পারি? আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপরে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এটা মনে রাখবে। তো ত্রিভুজের কোণের প্রসঙ্গ যেহেতু এসেছে, এখানে কিছু এডিশনাল ইনফরমেশন তোমাদেরকে আমি দিচ্ছি, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। যেমন এটা হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজের ভিতরে কয়টা কোণ রয়েছে? 3টা কোণ রয়েছে। সাপোজ এই কোণের মানটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, অর্থাৎ 3টা কোণের মান এখানে রয়েছে এক্স ওয়াই জেড। এবার এই ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি আমি বাড়াই, অর্থাৎ বর্ধিত করি, যেমন মনে করো আমি এই বাহুটাকে নিচের দিকে বাড়ালাম, তাহলে দেখো এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণের মানটা কত হবে? এই কোণের মানটা হবে এই ওয়াই এবং জেড এর যোগফল, অর্থাৎ ওয়াই প্লাস জেড। অর্থাৎ এই কোণটার নাম হচ্ছে বহিস্থ কোণ। এই কোণের নাম হচ্ছে বহিস্থ কোণ। কি কোণ? বহিস্থ কোণ। এই কোণের ভিতরে, ভিতরে মানে অন্তঃস্থ, বিপরীত দুইটা কোণ। অন্তঃস্থ বিপরীত দুইটা কোণ মানে হচ্ছে ওয়াই কোণ এবং জেড কোণ। এই ওয়াই কোণ এবং জেড কোণের যোগফল যত হবে, আমার এই বহিস্থ কোণের মানটা তত হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 45। এবার আমি যদি এটাকে বাড়াই, 45, 45 এ কত? 90, তাহলে এই মানটা হবে 90। এটা তো প্রুভড, কারণ এই 90 মানে এটা সমকোণ, তাহলে এইটাও দেখো একটা সমকোণ। কারণ সমকোণ কখন হয়? যখন একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্ব আকারে থাকে, তখনই হয় সমকোণ। এদিকে 90 হয়, এদিকে 90 হয়। তাহলে এটা যদি 90 হয়ে থাকে মানে কি? এটা লম্বভাবে আছে। এটা লম্বভাবে আছে মানে এটা 90 হলে এটাও 90 হবে। তার মানে এটাই মূল কথা, যে কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণের মান হয় অন্তঃস্থ বিপরীত দুইটা কোণের মানের যোগফলের সমান। এটা মনে রাখবে। তো এই বিষয়গুলো যদি তোমরা মনে রাখো, তাহলে দেখবে তোমাদের এই ত্রিভুজ সংক্রান্ত কোণ সংক্রান্ত প্রশ্ন পরীক্ষাতে আসলে তোমরা আনসার করতে পারবে। যেমন তোমাদের পরীক্ষাতে আসতে পারে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের দুটি কোণের মান 60 ডিগ্রি এবং 40 ডিগ্রি। তৃতীয় কোণের মানটা কত? তৃতীয় কোণের মানটা কিভাবে বের করবে? তোমরা তো জানোই যে 3টা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে বাকি দুইটা কোণ, অর্থাৎ 60 ডিগ্রি আর 40 ডিগ্রি, এই দুইটা কোণের যোগফল যদি বিয়োগ করে দাও, তাহলেই এই কোণের মানটা বের হয়ে যাবে। যদি তোমার পরীক্ষাতে আসে যে একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টা কোণ, একটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও হচ্ছে 60 ডিগ্রি, এটাও হচ্ছে 60 ডিগ্রি, এই যে আমি বহিস্থ কোণটা তৈরি করলাম, এই বহিস্থ কোণের মানটা কত? কত হবে? কারণ বহিস্থ কোণের মান হচ্ছে অন্তঃস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। তাহলে এই 60 এবং 60 যদি প্লাস করি, 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি হবে আমার বহিস্থ কোণের মানটা। তো এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তখন তোমরা অঙ্কগুলোকে এভাবে সলিউশন করবে। আর আমি যে বিষয়গুলো, কনসেপ্টগুলো আলোচনা করেছি, এই আলোচনাগুলোর উপর ভিত্তি করে যদি একটা প্রশ্ন আসে যে একটা বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়? যেমন একটা বিন্দু, এই বিন্দু দিয়ে কয়টা সরলরেখা আঁকা যাবে? যেমন এই বিন্দুর উপর দিয়ে এদিকে একটা সরলরেখা আঁকলাম, এদিকে একটা সরলরেখা আঁকলাম, এভাবে একটা সরলরেখা আঁকলাম। এভাবে দেখো যত খুশি তত সরলরেখা তুমি আঁকতে পারবে। অর্থাৎ একটা বিন্দু দিয়ে আমরা যত খুশি তত কি আঁকতে পারি? সরলরেখা আঁকতে পারি। যদি তোমাদের পরীক্ষাতে আসে যে একটা সরলরেখা, একটা সরলরেখার কয়টা প্রান্তবিন্দু থাকে? সরলরেখার কোনো প্রান্তবিন্দু থাকে না, কারণ সরলরেখা অসীম দূরত্ব পর্যন্ত যায়। যদি বলে যে একটা রশ্মি, একটা রশ্মির কয়টা প্রান্তবিন্দু থাকে? একটা রশ্মির একটাই প্রান্তবিন্দু থাকে। যদি তোমাদের পরীক্ষাতে আসে যে একটা রেখাংশ, একটা রেখাংশের কয়টা প্রান্তবিন্দু থাকে? একটা রেখাংশের 2টা প্রান্তবিন্দু থাকে। তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা জেনে নেবে, এগুলোর উপর তোমাদের বেসিক কোশ্চেন আসতে পারে। আর যেহেতু আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি, পাশাপাশি তোমাদেরকে আরেকটা ছোট্ট ধারণা দিয়ে দেই। যদি বাহুর সংখ্যা 3 এর বেশি হয়, তখন এটার নাম কি হয়ে যায়? বহুভুজ হয়ে যায়। তখন এটার নাম কি হয়ে যায়? এটার নাম হয়ে যায় বহুভুজ। তাহলে বহুভুজ কোনগুলো? যেমন 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র, এটা একটা বহুভুজ। তারপর হতে পারে 5টা বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র, এটার নাম হবে পঞ্চভুজ। যদি 6টা বাহু হয়, তখন এটার নাম কি হয়ে যাবে? ষড়ভুজ হবে। 7টা বাহু হলে সপ্তভুজ, 8টা বাহু হলে অষ্টভুজ। এভাবে বাহুর সংখ্যা বাড়িয়ে আমি আলাদা আলাদা সমতলিক চিত্র তৈরি করতে পারি। আমরা যে 4টা বাহুর কথা বলেছি, 4টা বাহু দিয়ে যেটা আঁকবো, এটার নাম কি? এটার নাম হচ্ছে চতুর্ভুজ। এবার এই চতুর্ভুজগুলোর মধ্যে বিভিন্ন ধরনের চতুর্ভুজ রয়েছে। যেমন 4টা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, মনে করো 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার,
এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, তখন এটার নাম কি হবে? এটার নাম হবে বর্গক্ষেত্র। এবার যদি এরকম হয় যে আমার 4 সেন্টিমিটারগুলো ঠিক আছে, কিন্তু এইদিকে এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, তখন এটার নাম কি হয়ে যাবে? এটার নাম তখন হয়ে যাবে আয়তক্ষেত্র। এগুলো তোমরা পড়েছো নিচের ক্লাসে, এখন শুধু একটু মনে করিয়ে দিচ্ছি। তাহলে বর্গক্ষেত্র দেখলাম, আমরা আয়তক্ষেত্র দেখলাম। এই যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই দুইটার মধ্যে মিলটা কি রয়েছে? মিলটা রয়েছে, দেখো মিল রয়েছে এক্ষেত্রে কোণের মান 90 ডিগ্রি, এক্ষেত্রে সবগুলো কোণের মান 90 ডিগ্রি হবে, তখনই সেটা হবে বর্গক্ষেত্র। কিন্তু আমি যে বর্গক্ষেত্রটা এঁকেছি, বর্গক্ষেত্রটাকে যদি আমি এইভাবে আঁকি যে চারটা বাহুর সমান ঠিক আছে, কিন্তু কোণের মানটা কিন্তু 90 ডিগ্রি না, এক্ষেত্রে দেখো কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট হয়ে গেছে। বা আমি অন্যভাবে যদি বলি, এই বাহুটার বিপরীত বাহু হচ্ছে এটা, এই বাহুটার বিপরীত বাহু হচ্ছে এটা, বিপরীত বাহুগুলি দেখো এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, পরস্পর সমান। তো বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকে এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল থাকে, তখনই সেটা হয় বর্গক্ষেত্র। এক্ষেত্রেও দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান, পরস্পর সমান্তরাল, কিন্তু বর্গক্ষেত্রের কোণের মান হয় 90 ডিগ্রি, কিন্তু এক্ষেত্রে কোণের মান দেখো 90 ডিগ্রি থেকে ছোট হয়ে গেছে, তখন এটার নাম হয়ে যাবে রম্বস। এটার নাম কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে রম্বস। আবার সেম ভাবে আমি যখন একটা আয়তক্ষেত্র আঁকলাম, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, যেমন এই বাহুটার বিপরীত এটা, এই দুইটা বাহু পরস্পর সমান আবার সমান্তরাল। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে রেল লাইন কখনো একসাথে মিলবে না। আবার এই বাহুটার বিপরীত বাহু হচ্ছে এটা, এই দুটো পরস্পর কি? সমান এবং সমান্তরাল। এবং কোণের মান দেখো কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে আয়তক্ষেত্র। আর সেম যদি আমরা চিত্রটা আঁকি যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল থাকবে, কিন্তু কোণের মানটা 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি থেকে ছোট এবং বড় হয়ে যাচ্ছে। যেমন এই কোণটা 90 থেকে ছোট, এটা 90 থেকে ছোট হয়ে যাচ্ছে, এটা 90 থেকে বড়, এটা 90 থেকে বড় হয়ে যাচ্ছে, তখন এটার নাম হবে সামান্তরিক। কি হবে? এটার নাম হবে সামান্তরিক। তাহলে আয়তক্ষেত্র থেকে আমরা সামান্তরিক তৈরি করতে পারি, আবার বর্গক্ষেত্র থেকে আমরা রম্বস তৈরি করতে পারি। তো একটা কথা মনে রাখবে, যেটা আমাদের আয়তক্ষেত্র এটাকেও আমরা সামান্তরিক বলতে পারি, আবার যেটা বর্গক্ষেত্র এটাকে আমরা রম্বস বলতে পারি। কিন্তু একটা কথা মনে রাখবে, যেটা সামান্তরিক এটাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারবো না, কারণ আয়তক্ষেত্র হতে গেলে আমার কোণের মান 90 ডিগ্রি হতেই হবে। কিন্তু সামান্তরিক হতে গেলে কোণের মান 90 ডিগ্রি হোক বা 90 ডিগ্রি থেকে ছোট হোক বড় হোক কিছু যায় আসে না। সেমভাবে যেটা আমার বর্গক্ষেত্র সেটা রম্বস হতে পারে, কিন্তু রম্বসটা আবার বর্গক্ষেত্র হতে পারবে না, কারণ বর্গক্ষেত্র হতে গেলে কোণের মানটা অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, কিন্তু রম্বস হতে গেলে কোণের মান 90 ডিগ্রি হলেও হবে, 90 ডিগ্রি থেকে কম বা বেশি হলেও হবে। তো এই ধারণাগুলো নিয়েই তোমরা এগোবে। নেক্সট ক্লাসে আমি আরও কিছু বেসিক আইডিয়া রয়েছে ওইগুলো নিয়ে আসবো, এবং প্র্যাকটিক্যাল কিছু এমসিকিউ নিয়ে আসবো, যে ধরনের এমসিকিউ পরীক্ষাতে আসে। তখন দেখবে এই জ্যামিতির এই বেসিক বিষয়গুলো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো পাশাপাশি তোমাদের জন্য একটা ইনফরমেশন, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ রয়েছে। ওই মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই তোমার এই মুঠোফোনের মাধ্যমে তুমি তোমার কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমার একাডেমিক ক্লাস, বিশেষ করে কলেজের বিভিন্ন সেমিস্টারের প্রিপারেশন তুমি নিতে পারো। শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপটা তুমি ইনস্টল করে রেজিস্টার করে নেবে। আর বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে নতুন টপিকের উপর আলোচনা নিয়ে।